আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আপনারা যারা জৈব যৌগ এরোমেটিক যৌগ সমূহ পড়ছেন, ওই এরোমেটিক যৌগের মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিক হলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ এরোমেটিক যৌগের মধ্যে আমি যদি বেনজিনের কথা চিন্তা করি, এই বেনজিনের যে হাইড্রোজেন পরমাণু আছে 6টা, এই হাইড্রোজেনটা যদি নাইট্রো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে এটাকে আমরা বলি নাইট্রেশন। এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে অনেক ধরনের বিক্রিয়া আছে। নাইট্রেশন, সালফোনেশন, ফিডালকেফ বিক্রিয়া, ফিডালকেফ অ্যালকাইলেশন, এসাইলেশন, হেলোজেন দ্বারা প্রতিস্থাপন। তো আজকে আমি আসলে নাইট্রেশনটা নিয়ে আলোচনা করব। তো নাইট্রেশন বিক্রিয়াটা মূলত ছিল এরকম: বেনজিন বলের হাইড্রোজেন পরমাণু নাইট্রো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করা, এটাই আসলে নাইট্রেশন বিক্রিয়া। এটা কিভাবে হয় আমি যদি নাইট্রেশন বিক্রিয়ার সংজ্ঞাটা বলি, এটা একাধিকভাবে বলা যায় যে জৈব যৌগের হাইড্রোজেন পরমাণু সমসংখ্যক নাইট্রো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত উৎপাদ উৎপন্ন করার প্রক্রিয়াকে নাইট্রেশন বলে। অথবা বেনজিন গাঢ় নাইট্রিক অ্যাসিড ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণের সাথে 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে নাইট্রোবেনজিন উৎপন্ন করার প্রক্রিয়াকে কি বলা হয়? নাইট্রেশন বলে। আমরা দুইভাবেই বলতে পারি। এখন চলেন আমরা আসলে একটু এক্সাম্পলটা দেখি, তারপরে আমি সংজ্ঞাটা আপনাদের আবার বলবো। চলেন বেনজিন। আমরা এই বেনজিনকে একান্তরিত দ্বিবন্ধন দিয়ে প্রকাশ করতে পারি। এটা আসলে গাঢ় নাইট্রিক অ্যাসিড HNO3 এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড উপস্থিতিতে গাঢ় H2S এর উপস্থিতি 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমি বিক্রিয়াটা ঘটাই, তখন নাইট্রোবেনজিন উৎপন্ন হয়। এই জায়গায় হবে নাইট্রো। আমরা এই একান্তরিত দ্বিবন্ধন না দিয়ে আমরা কিন্তু এটাকে এইভাবে প্রকাশ করতে পারি। এটা আমরা জানি, পাই ইলেকট্রনটাকে এই যে স্যার, এই যে এই বেনজিনের কিন্তু 6টা কর্নারে 6টা হাইড্রোজেন আছে। এই একটা হাইড্রোজেন যদি এই নাইট্রো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন এটার নাম আসলে নাইট্রোবেনজিন। কি বেনজিন? নাইট্রোবেনজিন। সাথে হয় পানি, সাথে হবে কি? পানি। এখন আমরা সংজ্ঞাটা যদি একটু বলি, আমি সব জায়গায় হাইড্রোজেনটা দেখাইলাম না, যে বেনজিন গাঢ় নাইট্রিক অ্যাসিড ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণের সাথে 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোবেনজিন উৎপন্ন করার এই প্রক্রিয়াকে আসলে কি বলা হয়? নাইট্রেশন বলে। এখন আসেন এই নাইট্রেশন বিক্রিয়ার কৌশল। নাইট্রেশন বিক্রিয়ার কি বিক্রিয়ার কৌশল। এই বিক্রিয়াটা মূলত 3টা ধাপে ঘটে। যেহেতু এটা ইলেকট্রোফিলিক বিক্রিয়া, প্রথম ধাপে ইলেকট্রোফাইল উৎপন্ন হবে। প্রথম ধাপে কি হবে? ইলেকট্রোফাইল উৎপন্ন হবে। তাহলে দেখেন, আমরা যদি বলি প্রথম ধাপে কি হয়, আমরা যদি একটু দেখি, প্রথম ধাপে কি হবে? নাইট্রিক অ্যাসিড HNO3 প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4, গাঢ় সালফিউরিক অ্যাসিড, এরা বিক্রিয়া করে ইলেকট্রোফাইল উৎপন্ন করবে। ইলেকট্রোফাইলটা হবে কি? নাইট্রোনিয়াম আয়ন, সাথে হবে বাইসালফেট HSO4 মাইনাস, আর হবে H2O। প্রশ্ন হলো স্যার এটা কিভাবে হয়, কিভাবে মনে রাখবো? স্যার, এই যে নাইট্রিক অ্যাসিড, এটাকে চাইলে আমি HONO2 এইভাবেও লিখতে পারতাম। আমার টার্গেট হলো ইলেকট্রোফাইল উৎপন্ন হবে, নাইট্রোনিয়াম আয়ন উৎপন্ন হবে। তখন দেখেন, এই নাইট্রোনিয়াম আয়ন যখন আলাদা হইলো, তখন এই জায়গায় হলো এইচও, আর এই জায়গা থেকে সে যদি একটা এইচ নেয়, তখন সে কিন্তু পানি হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝেন। এই জায়গা থেকে একটা এইচ, এটা থাকবে বাইসালফেট রইলো। এই এইচ আর এই OH এ মিলে হয়ে যাচ্ছে কি? পানি। আর নাইট্রোনিয়াম আয়ন উৎপন্ন হয়েছে। এইভাবে আসলে ইলেকট্রোফাইল উৎপন্ন হয়। আপনি এইটাও লিখতে পারেন অথবা এইটাও লিখতে পারেন। দ্বিতীয় ধাপ, আচ্ছা স্যার, প্রথম ধাপে হয়েছে কি? ইলেকট্রোফাইল উৎপন্ন। যখন দ্বিতীয় ধাপে সিগমা জটিল গঠন করবে, মানে আমার যে বেনজিন আছে, এই বেনজিনকে নাইট্রোনিয়ামে আইসা আক্রমণ করবে। আমি আমার বুঝার সুবিধার্থে বা আপনাদের বুঝার সুবিধার্থে আপাতত আমি এটাকে একান্তরিত দ্বিবন্ধনের মাধ্যমে প্রকাশ করি। সমস্যা নেই, করলাম।
এখন কি হবে, এই জায়গায় তো অলরেডি একটা হাইড্রোজেন আছে, সব জায়গায় হাইড্রোজেন আছে, আমি যে জায়গায় বিক্রিয়া করবো ওই জায়গায় দেখাইতে চাই। ও মনে করেন এই কার্বনের সাথে এসে যুক্ত হবে। এখন এই কার্বনের সাথে যুক্ত হইতে হলে কি হবে, এই পাই ইলেকট্রনটা তার সাথে গিয়ে বন্ধন গঠন করতে হবে। এই প্রক্রিয়াটা দৃঢ় প্রক্রিয়া। কি প্রক্রিয়া? দৃঢ় প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা হলো দৃঢ়। আপনি এটাকে কি করবেন জানেন, এই যে হাইড্রোজেন তো আছে, এই জায়গায় এসে নাইট্রোনিয়াম আয়নটা যুক্ত হয়েছে। এই যে নাইট্রোনিয়াম আয়নটা যুক্ত হইলো, তখন এই পাই ইলেকট্রনটা আসলে এই জায়গায় চলে গেছে। তাইলে আমরা তো জানতাম যে এটাকে সম্পূর্ণ বৃত্ত দ্বারা প্রকাশ করতে পারি। যেহেতু এই জায়গার এই পাই ইলেকট্রনটা ওইদিকে চলে গেছে, তখন এটা এইটাকে বলে আমরা সিগমা জটিল। কি বলি? সিগমা জটিল। সিগমা জটিল। এটা ধীরে ধীরে ঘটবে, দৃঢ় প্রক্রিয়া। আসলে এটা এমনি এমনি ঘটে না। এটা যখন এই নাইট্রোনিয়াম যখন এই জায়গায় যায়, তখন ওই পাই ইলেকট্রন এই জায়গায় চলে যায়, তখন এই জায়গায় ইলেকট্রনের ঘাটতি দেখা যায়, তখন ও লাভ দিয়ে এই জায়গায় চলে আসে। তারপর এই জায়গায় ঘাটতি দেখা যায়, তখন ও লাভ দিয়ে ওই জায়গায় চলে আসে, মানে রেজোনেন্স সৃষ্টি হয়। তা আপাতত আমার নাইট্রেশন বিক্রিয়া বললে এই রেজোনেন্স দেখানোর প্রয়োজন নাই। আমি শুধু বলবো যে জায়গায় নাইট্রোনিয়াম গ্রুপটা যুক্ত হবে এই জায়গায় সিগমা কমপ্লেক্স উৎপন্ন হবে, মানে ওইদিকে ওই যে পাই ইলেকট্রনটা আর থাকতেছে না, একটু ফাঁকা দেখাইলাম। এখন আসেন তৃতীয় এবং সর্বশেষ ধাপ। তৃতীয় ধাপে কি হবে দেখেন তো, এটা দ্রুত ঘটবে। এই যে আমার সিগমা জটিল বা সিগমা কমপ্লেক্স আছে, এই আমার হাইড্রোজেন নাইট্রোনিয়াম আয়ন সিগমা কমপ্লেক্স। এখন এই জায়গায় কি হবে, এই যে বাইসালফেট ছিল না, বাইসালফেট আমার ওই যে ওই বাইসালফেটে কি করবে, দ্রুত এই হাইড্রোজেনটাকে সে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে এই দেখেন হাইড্রোজেনটা যদি চলে যায়, তখন এই ইলেকট্রনটা কিন্তু এই জায়গায় এসে তার পাই ইলেকট্রনের অসম্পূর্ণতা সম্পন্ন করতে পারে। অর্থাৎ এই জায়গায় কি হয়ে যাচ্ছে দেখেন, মানে বাইসালফেট আর হাইড্রোজেন মিলে সালফিউরিক অ্যাসিড হয়ে যাবে। কথা সত্যি, হয়ে গেল, সমস্যা নাই। এই জায়গায় কি হবে, NO2 এবং এই পাই ইলেকট্রন এই জায়গায় চলে আসলে এটার বৃত্ত কি হয়ে যাবে, সম্পন্ন হয়ে যাবে। এই হইল স্যার বেনজিন থেকে নাইট্রোবেনজিন উৎপন্ন। আশা করি বুঝতে পারছেন। এভাবে আমরা আসলে নাইট্রেশন বিক্রিয়ার কৌশল এবং নাইট্রেশন বিক্রিয়া কি এবং নাইট্রেশন বিক্রিয়ার কৌশলটা লিখতে পারবো। অনুরূপভাবে আপনি যদি এখন জাস্ট খালি সালফোনেশন, খালি এই জায়গাটা আপনার প্রথম ধাপটা যদি মনে রাখতে পারেন যে আমার ইলেকট্রোফাইলটা কি, তাইলে এই প্রসেসটাই আসলে পারবেন। ধন্যবাদ সবাইকে। যে আমি 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অর্থাৎ প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহলের মধ্যে আমি পার্থক্য করব কিভাবে, আমি আসলে এই ইন্টারেস্টিং ব্যাপারটাই আলোচনা করব আজকে। তো আমাদের আজকে আলোচনার টপিকটা হলো 1 ডিগ্রি 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্যকরণ বা তুলনাকরণ। আমি কিভাবে 1 ডিগ্রি অ্যালকোহল বুঝবো বা 2 ডিগ্রি অ্যালকোহল বা 3 ডিগ্রি অ্যালকোহল বুঝবো, সেই জিনিসটাই আসলে। স্যার আমি আসলে একটু বিক্রিয়াটা লিখে রাখছি। এখন প্রশ্নটা হচ্ছে স্যার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল আমি বুঝবো কিভাবে, ডিগ্রিটা আসলে কোথা থেকে আসে, এই বিষয়ে আমার একটু কনসেপ্টটা ক্লিয়ার হওয়া লাগবে। স্যার আমি একটু নিচে লিখতে চাই, আমরা এই মনে করেন এটার নাম হলো মিথানল। এটার নাম কি? মিথানল। তো এই যে আমি যদি এটা গাঠনিক সংকেতটা লিখতাম এইচ এইচ এইচ, এটা আমার মিথানল। এখন এই হাইড্রোজেন পরমাণুটা যদি ওইচ এইচ এইচ একটা আর গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত, এখন প্রশ্ন হলো আর কি, মিথাইল ইথাইল প্রোপাইল যে কোনো কিছু হইতে পারতো, এই যে আর এর পরিবর্তে CH3 হইতে পারতো, এটাকে আমরা অ্যালকাইল বলি। এই যে কার্বনের সাথে যে যুক্ত হাইড্রোজেনগুলো আছে, এইগুলো যদি আমার অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত, আমি আর এই ধরি, তাহলে সেটাকে আসলে যেমন একটা অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে এই আলফা কার্বনের হাইড্রোজেন, এটাকে আমরা আলফা কার্বন বলি। কার্যকরী মূলকের সাথে যে কার্বন প্রথম কার্বনটা বসে সেটাকে আলফা কার্বন বলা হয়। এই কার্বনের হাইড্রোজেনটা আর অ্যালকাইল দ্বারা প্রতিস্থাপিত, একটা অ্যালকাইল দ্বারা প্রতিস্থাপিত, সুতরাং এটা 1 ডিগ্রি। এটা কি 1 ডিগ্রি অ্যালকোহল। এখন এই যৌগটারই যদি
আপনার দুইটা হাইড্রোজেন দুইটা R দ্বারা প্রতিস্থাপিত হয়, এটাকে আমরা আসলে বলবো 2 ডিগ্রি অ্যালকোহল। এই আলফা কার্বনের তিনটা হাইড্রোজেনে যদি R দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায় তখন এটাকে আসলে আমরা বলবো 3 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল। আশা করি আমরা আসলে জিনিসটা বুঝতে পারছি। এখন প্রশ্ন হলো এই 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল আমরা যখন দ্রবণ আকারে পাবো তখন আমরা তো আসলে দেখে বুঝতে পারবো না যে এগুলো তো দেখতে তো কিরকম, পার্থক্য আমরা আসলে কিভাবে করব স্যার? তাইলে আমরা এই 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল এবং 3 ডিগ্রি কিভাবে হয় সেটা বুঝলাম। এখন আমি আপনাকে বললাম যে না, এটা আপনি শনাক্ত করেন কোনটা 1 ডিগ্রি কোনটা 2 ডিগ্রি। তিনটা পাত্রের মধ্যে আছে, মনে করেন এই একটা পাত্র, এটার মধ্যে 1 ডিগ্রি আছে। এই আর একটা পাত্র, মনে করেন এটার মধ্যে 2 ডিগ্রি আছে। এই আর একটা পাত্র, এটার মধ্যে মনে করেন 3 ডিগ্রি অ্যালকোহল আছে। এখন আপনি এগুলো শনাক্ত করবেন কিভাবে স্যার? এই অ্যালকোহলের 1 ডিগ্রি 2 ডিগ্রি, এটাকে আমরা বলি প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি। এই অ্যালকোহলগুলো শনাক্ত করার একাধিক পদ্ধতি আছে। এর মধ্যে একটা প্রচলিত এবং সহজবোধ্য পদ্ধতি হলো লুকাস বিকারক পরীক্ষা। কি পরীক্ষা? লুকাস বিকারক পরীক্ষা। পরে আছে ক্রমিক অ্যাসিড দ্বারা শনাক্ত করা যায়। আমি লুকাস বিকারক দ্বারা এটা শনাক্ত করব। লুকাস বিকারকটা আসলে কি? অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ। অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণটা আসলে লুকাস বিকারক। এখন আমি আসলে কি করব? আমি যদি এই পাত্রের মধ্যে আমি লুকাস বিকারক দিই, কি দিই? লুকাস বিকারক দিলে সাদা অদক্ষেপ উৎপন্ন হবে। কি হবে? সাদা অদক্ষেপ। হ্যাঁ, এই সাদা অদক্ষেপ তৈরি হবে 1 ডিগ্রির মধ্যে। দুঃখিত। তো আমি একটু 1 ডিগ্রির মধ্যে আমি লুকাস বিকারক দিব, 2 ডিগ্রির মধ্যে আমি লুকাস বিকারক দিব, সেম এই 3 ডিগ্রির মধ্যে আমি লুকাস বিকারক দিব। লুকাস বিকারক স্যার, আপনাকে বলছি যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি শনাক্ত করেন। আপনি জানেন না কোন পাত্রে কি আছে। তিনটা পাত্র আছে, আপনি তিনটার মধ্যে লুকাস বিকারক একটু একটু দিলেন। যদি দুইটার মধ্যে সাদা অদক্ষেপ উৎপন্ন হবে আর একটার মধ্যে অদক্ষেপ উৎপন্ন হবে না। আমি একটু 3 ডিগ্রির ক্ষেত্রে আপনি অর্থাৎ যে দ্রবণের মধ্যে লুকাস বিকারক দেওয়ার সাথে সাথেই দ্রুত সাদা অদক্ষেপ উৎপন্ন হবে, সেটাকে বুঝবেন আপনি 3 ডিগ্রি অ্যালকোহল। অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করবো আমরা কিভাবে? যে পাত্রের মধ্যে লুকাস বিকারক দেওয়ার সাথে সাথে সাদা অদক্ষেপ উৎপন্ন হয়ে গেছে, দ্রুত কি হবে? দ্রুত সাদা অদক্ষেপ হবে। এটা সাদা অদক্ষেপটা আমরা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করেছি, দ্রুত। সেটাই এর মানে কি? এটাতে দ্রুত সাদা অদক্ষেপ উৎপন্ন হবে, তখন আমরা বলবো এটা আসলে 3 ডিগ্রি অ্যালকোহল। বিষয়টা কি বুঝছি? তারপরে 5 থেকে 10 মিনিট পর যেটা সাদা অদক্ষেপ উৎপন্ন হবে, 5 থেকে 10 মিনিট পর যে পাত্রের মধ্যে সাদা অদক্ষেপ উৎপন্ন হবে সেটা আসলে 2 ডিগ্রি অ্যালকোহল। এটা কি 2 ডিগ্রি অ্যালকোহল, সাদা অদক্ষেপ। আর 1 ডিগ্রি অ্যালকোহলে কোনো অদক্ষেপই আসলে উৎপন্ন হবে না। এটা একটা তৈলাক্ত দ্রবণ তৈরি করবে, অর্থাৎ 1 ডিগ্রিতে অদক্ষেপ উৎপন্ন হবে না, এই জন্য আমি এরর চিহ্ন দিই নাই। এখন আসেন, আমি এটা পরীক্ষার খাতায় কি স্যার আপনি এইভাবে গাঠনিক সংকেত দিয়ে লিখবেন? হ্যাঁ, গাঠনিক সংকেত দিয়ে লিখতে পারেন, অথবা আপনি নর্মাল যেভাবে লেখা হয় এইভাবে লিখতে পারতেন। মানে এটাই যে 3 ডিগ্রি অ্যালকোহল, এটা কি 3 ডিগ্রি অ্যালকোহল। কেন? যে এই কার্বনের সাথে 3টা আর আছে OH, তার সাথে গাঢ় HCl এর বিক্রিয়া দিব অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে। তাইলে কি অদক্ষেপটা যে উৎপন্ন হবে কিভাবে হবে? এই ক্লোরিনটা OH কে প্রতিস্থাপিত করবে, OH আর H মিললে হবে পানি, সাদা অদক্ষেপ। তারপরে সেম এই জায়গায় 2টা আর মানে 2 ডিগ্রি, আর এই হাইড্রোজেন এটা 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহলের সাথে গাঢ় HCl এর বিক্রিয়া দিলে অদক্ষেপ সেম। এই জায়গায় Cl আসবে আর এই দুইটা মিললে কি হয়ে যাবে? পানি হয়ে যাবে। এটা সময় লাগবে 5 থেকে 10 মিনিট। আবার
যখন আমি 1 ডিগ্রি অ্যালকোহল, এই জায়গায় দেখেন একটা আর আছে, একটা প্রতিস্থাপিত গ্রুপ, সুতরাং এটা 1 ডিগ্রি অ্যালকোহল। গাঢ় সালফিউরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া দিব অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড উপস্থিতি, তখন এই জায়গায় দেখা যাবে যে কোনো অদক্ষেপ উৎপন্ন হয়েছে, এটা তৈলাক্ত দ্রবণ উৎপন্ন হবে। কি হবে? তৈলাক্ত দ্রবণ। তাইলে আমরা আসলে বুঝতে পারছি যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি আমরা আসলে কিভাবে শনাক্ত করব, যে আমরা যে অ্যালকোহলের মধ্যে লুকাস বিকারক দিলে দ্রুত সাদা অদক্ষেপ উৎপন্ন হবে সেটাকে আসলে আমরা বলবো কি 3 ডিগ্রি অ্যালকোহল। যেটা একটু 5 থেকে 10 মিনিট সময় লাগবে সেটা 2 ডিগ্রি অ্যালকোহল। আর যার মধ্যে অদক্ষেপ উৎপন্ন হবে না সেটা আসলে 1 ডিগ্রি অ্যালকোহল। আপনি পরীক্ষার খাতে এইভাবে গাঠনিক সংকেত আকারে লিখতে পারেন, অথবা এটাকে এইভাবে লিখতে পারতেন 3 ডিগ্রি অ্যালকোহল মানে কিন্তু R3COH, COH এই যে। এখন আমরা R3COH, এটা আসলে কি বোঝায়? 3 ডিগ্রি অ্যালকোহল। তার মধ্যে আমি HCl দিলাম, গাঢ় HCl দেওয়ার পরে বিক্রিয়া করে কি হইতো? অদক্ষেপটা আমার কি হইতো? R3 তো আছেই, CCl প্লাস H2O। আপনি চাইলে এইভাবে অনুরূপভাবে লিখতে পারতেন সাদা অদক্ষেপ। তা আমার মনে হয় আপনি গাঠনিক সংকেত দিয়ে লেখলে আসলে ভালো হয়। আপনার যে নোটটা দেওয়া হয়েছে নোটের মধ্যে এইভাবে লেখা আছে, সেম অনুরূপভাবে এই জায়গায় কি হইতো? R2HCOH অনুরূপভাবে লিখতে পারতেন আর কি। অর্থাৎ আমি কি বলছি, আপনার গাঠনিক সংকেত আকারে লিখলে হবে, এইভাবে লিখলেও আসলে হবে। আপনি প্রভাবকগুলো দিবেন, এটা গাঢ় HCl, আর অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড, এটা দ্রুত অদক্ষেপ হবে, অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড। আমি বলতে চাচ্ছি যে আপনি ওইভাবে লিখতে পারেন, এইভাবে লিখতে পারেন, আপনার ইচ্ছা। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।